রহস্য ও রোমাঞ্চে ভরপুর স্টোরি ম্যানিয়া ক্লাবে আজ যক্ষপতির রত্নপুরীর দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আমরা। প্রথম পর্বে আমরা শুনেছি এক চীনা ম্যানের থেকে কুমার আর বিমল পায় একটি পুরনো লকেট, যেটার মাধ্যমে তারা পেতে পারে গুপ্তধনের সন্ধান। কিন্তু যেখানেই রয়েছে গুপ্তধন, সেটা কি এত সহজে মেলে? রয়ে যায় জীবনের ঝুঁকি। কুমার বিমলের উপর ছুঞ্চিওয়ের থেকে আক্রমণ এসেছে বারে বারে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। বিফল হলেও সেই লকেট নেওয়ার জন্য সে ছিল নাছোড়বান্দা। তার কবল থেকে বেরিয়ে গুপ্তধনের সন্ধানে কুমার ও বিমল যাত্রা শুরু করে কাফরিস্তানের দিকে। তারপর এটি শোনার পর আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট করে, আর তার থেকে বাছাই করা কমেন্টস আমরা পড়ে শোনাবো পরের গল্পের শুরুতে। সাথে গল্পের ছন্দে মোহিত হতে ও সৌন্দর্য লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। চলুন শুনে ফেলি আজকের গল্পের অন্তিম পর্ব। মালাকান্দ গিরিসংকটের ভেতর দিয়ে আগে পড়লুম সোয়াট, তারপর ডিরমুল্লুকে, তারপর উঠলুম লোয়ারি গিরিসংকটের উপরে এবং তারপর পৌঁছলাম চিত্রল রাজ্যে। এইসব জায়গার বেশি বর্ণনা দেওয়ার দরকার নেই, তার কারণ আমাদের গন্তব্যস্থান হচ্ছে কাফরিস্তান। তবে অল্প দুচার কথা বললে মন্দ হবে না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে অপূর্ব, সে কথা বলা বাহুল্য। আমাদের মতন সমতল দেশের বাসিন্দাদের চোখ আর মন এই অসমোচ্চ পর্বত সাম্রাজ্যে এসে একেবারে অভিভূত হয়ে যায়। নানা আকারের শৈলমালায় এমন বৈচিত্র্য উৎসব আমি এর আগে কখনো দেখিনি। এই চিত্রল যে কিরূপ বন্ধুর দেশ, একটা কথা বললেই সকলে সেটা বুঝতে পারবে। এই অঞ্চলে মোটঘাট স্থানান্তর করবার জন্য কেউ মালগাড়ি ব্যবহার করে না, কারণ তা অসম্ভব। চিত্রলীদের অভিধানে নাকি গাড়ির চাকা বোঝায় এমন কোনো শব্দই নেই। তবে চিত্রলের শাসনকর্তার দৌলতে আজকাল ওখানে খানকয় মোটর গাড়ির আবির্ভাব হয়েছে। এ হচ্ছে কেবল 15, 16, 17 হাজার উঁচু নিচু আকাশ ছোঁয়া পাহাড়ের দেশ। খালি চড়াই আর উতরাই, খাদ আর উপত্যকা, শৈলশিখরের পর শৈলশিখরের নিষ্পন্দ তরঙ্গ। দূরে দূরে দেখা যায় আরও উঁচু শৈলমালার উপরে চিরতুষারের শুভ্র সমারোহ। আমাদের একমাত্র সহায় এদেশি পনি ঘোড়া, অতি ভয়াবহ। উঁচু নিচু সংকীর্ণ পথেও এসব ঘোড়ার পা একেবারে পিছলায় না, কিন্তু একবার পিছললে আর রক্ষে নেই, কারণ পর মুহূর্তেই তোমাকে নেমে যেতে হবে হাজার হাজার ফুট নিচে, কোথায় কোন তলদেশে, ইহলোক থেকে একেবারে পরলোকে। একদিন দুপুরবেলায় নিশ্চিন্তভাবে এগিয়ে চলেছি। নির্মেষ আকাশ পরিপূর্ণ রৌদ্রে ঝলমল করছে। অচম্ভিতে দূরে জাগলো ঘন ঘোর মেঘ গর্জন। আমার বিস্মিত মুখের পানে তাকিয়ে গাইড হাসতে হাসতে বলল, বাবুজি, ও মেঘের ডাক নয়। তবে পাহাড় ভেঙে পড়ছে। এদেশে প্রায়ই পাহাড় ভেঙে পড়ে নাকি? হ্যাঁ, প্রায়ই। লোকজন হামেশাই মারা পড়ে। সময়ে সময়ে গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যায়। এই হিংস্র পাহাড়ের দেশে মানুষদেরও প্রকৃতি রীতিমতো বন্য। আমরা যে সোয়াট ও ডির দেশ পেছনে ফেলে এসেছি, সেখানকার মুসলমানদের ধর্মোন্মাদ ভয়ঙ্কর। বিধর্মীদের হত্যা করা বলতে তারা বোঝে স্বর্গে যাওয়ার রাস্তা সাফ করা। সোয়াট আর ডির দেশের মধ্যে মারামারি হানাহানি লেগেই থাকে। লড়তে ও মরতে তারা যেন ভালোবাসে। রক্ত ও মৃত্যু যেন তাদের প্রিয় বন্ধু। একদিন যেতে যেতে দেখি এক জায়গায় দুই দল করছে মারামারি। বন্দুক গর্জন করছে, বন বন করে লাঠি ঘুরছে এবং ঝকমক করছে তরবারি। সে যেন দস্তুর মতো যুদ্ধ। মাটিতে পড়ে কয়েকটা আহত দেহ ছটপটও করছে এবং কয়েকটা দেহ একেবারে নিষ্পন্দ, অর্থাৎ এ জীবনে তারা আর নড়বে না। কিন্তু তাদের কেউ তখন বিধর্মী বধ করে স্বর্গে যাওয়ার রাস্তা পরিষ্কার করবার জন্য আগ্রহ দেখালে না, বরং আমাদের দেখে অস্ত্রশস্ত্র নামিয়ে দাঁড়িয়ে রইলে। আমাদের গাইড ভয়ে ভয়ে তাদের কাছে এগিয়ে গেল এবং তারপর ছুটে এসে আমাদের বললে, বাবুজি, এখান থেকে চলে আসুন। পাছে আমরা জখম হই, তাই ওরা লড়াই করতে পারছে না।
মনে মনে ওদের সুবুদ্ধিকে ধন্যবাদ দিয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম। তারপর রাস্তার মোড়ে ফিরে একটা পাহাড়ের আড়ালে গিয়ে হইচই শুনেই বুঝলাম ওদের যুদ্ধ আবার আরম্ভ হয়েছে। কুমার বললে, এরা লড়াই করছে কেন? 1 পয়সার পেঁয়াজের জন্য। চিত্রলের পরেই হচ্ছে কাফরিস্তান। এদেশটি এখন আফগানিস্তানের আমিরের শাসনাধীন হয়ে মুসলমান প্রধান হয়ে পড়েছে বটে, কিন্তু এখানকার মুসলমানরা খুব বেশি গোঁড়াও নয়। তাদের আচার ব্যবহারও একেবারে অন্যরকম। কিন্তু এখনও এদেশে পুরানো কাফিরদের এমন এক সম্প্রদায় বাস করে যারা পৈতৃক রীতিনীতি ও পৌত্তলিকতা বর্জন করেনি। নানান দেবতার কাঠের মূর্তি গড়ে তারা আজও পুজো করে, এবং তাদের প্রধান প্রধান দেবতার নাম হচ্ছে ইসরো, মণি, গিস, বাগিস্ট, আরম, শানরু, সাতারাম বা সুদারাম। ওরা হচ্ছে পুরুষ দেবতা। দেবীদের নামও দিয়েছে এরা, যেমন সঞ্জিরক্তি, দ্বিজন, নির্মলী, সুমাই প্রভৃতি। অনুমানে বেশ বোঝা যায় এদের দেবদেবী হচ্ছে প্রাচীন হিন্দু দেবদেবীরই রূপান্তর। কাফরিস্তান বলতে বোঝায় কাফির অর্থাৎ অবিশ্বাসীদের দেশ। বলা বাহুল্য এই নামটি মুসলমানদেরই দেওয়া। হিন্দুদের পরে একসময় এখানে ছিল চীনাদেরও প্রভুত্ব। তার কিছু কিছু চিহ্ন আজও পাওয়া যায়। আমাদের চোখের সামনে নড়ছে যে গুপ্তধনের স্বপ্ন, তারও মালিক ছিলেন এক চীনা রাজপুত্র। এই গুপ্তধন আছে এক বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের মধ্যে, সুতরাং এই অঞ্চলে আগে বৌদ্ধদেরও প্রাধান্য ছিল। তারপরে মুসলমানরা বারে বারে আক্রমণ করেছিল কাফরিস্তানকে। চেঙ্গিস খান ও তৈমুর লং প্রভৃতি দিগ্বিজয়ীরাও নাকি এদিকে দৃষ্টি দিয়েছিলেন, কিন্তু তাদের কারোর প্রাধান্যই দীর্ঘস্থায়ী হয়নি। নিজের চারিদিকে মুসলমান প্রতিবেশী নিয়েও গত শতাব্দী পর্যন্ত কাফরিস্তান আপন স্বতন্ত্র রক্ষা করতে পেরেছিল। কাফিররা দেখতে সুন্দর। তাদের গায়ের রং প্রায় গৌর, দেহ লম্বা, মুখ চওড়া, চোখগুলো গ্রিকদের মতো। শীতপ্রধান দেশের বাসিন্দা বলে তারা স্নান করতে একেবারেই নারাজ। পরিষ্কার পরিচ্ছন্ন হলে তাদের চেহারা যে আরো চমৎকার হতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি মুসলমান ও কি পৌত্তলিক কাফির, প্রত্যেকের পরিবারেই কেউ মারা পড়লে গায়ের প্রান্তে নির্দিষ্ট এক ঢালু পাহাড়ের গায়ে উঠে 4 পায়েওয়ালা বড় সিন্দুকের ভেতরে মৃতদেহ রেখে আসে। তারা সব দেহ গোর দেয় না, এক একটি পারিবারিক সিন্দুকের ভেতরে পরে পরে 2, 3 বা 4টে মৃতদেহ রাখা হয়। কাফিররা স্ত্রী পুরুষ নির্বিশেষে অত্যন্ত নাচের ভক্ত। সামাজিক বা ধর্ম সংক্রান্ত যে কোনো অনুষ্ঠানে তারা নাচের আসর বসায়, এবং মেয়ে ও পুরুষেরা একসঙ্গে দল বেঁধে সারা রাত ধরে নাচের আমোদে মেতে থাকে। সঙ্গে সঙ্গে চলে গান ও দামামা। অনেকে 2 আঙুল মুখে পুরে তীব্র স্বরে শীষ দেয়। পরীদের ওপর তাদের অগাধ বিশ্বাস। নাচতে নাচতে কেউ কেউ আবার পরী দেখে দশা পায়। তখন তারা নাকি ভাববাণী বা ভবিষ্যৎবাণীও বলতে পারে। সবাই তাদের কাছে গিয়ে আগ্রহ ভরে এই সকল প্রশ্নই করে যে এবারে কি রকম ফসল হবে, এই বছর গায়ে মোড়ক হবে কিনা, বা আমার খোকা হবে বা খুকি হবে। পৌত্তলিক কাফিররা মুসলমানদের বিষম শত্রু। এর কারণ বোঝাও কঠিন নয়। মুসলমানরা অর্থাৎ আফগান প্রভৃতি জাতের লোকেরা চিরদিনই তাদের উপর অমানসিক অত্যাচার করে এসেছে। কাফিররাও তাই সুযোগ পেলেই ছলে বলে কৌশলে মুসলমানদের হত্যা করে। কেউ লুকিয়ে গিয়ে ঘুমন্ত মুসলমানকে বধ করতে পারলে কাফির সমাজে বীর বলে গণ্য হয়। তাদের মাথার পাগড়িতে গোঁজা পালকের সংখ্যা দেখেই বলে দেওয়া যায় যে কে কজন মুসলমানকে হত্যা করেছে। আমরা যখন কাফরিস্তানে গিয়ে পড়েছিলাম তখনই এ শ্রেণীর মুসলমান বিদ্বেষী কাফিররা দলে দলে যথেষ্ট হালকা হয়ে পড়েছিল। আজ তাদের সংখ্যা বোধহয় নগণ্য, কারণ ওদেশে মুসলমান ধর্মের প্রভুত্ব বেড়ে উঠেছে অত্যন্ত তাড়াতাড়ি। কাফিরদের প্রত্যেক গ্রামেই স্থানীয় মৃত ব্যক্তিদের অশ্বারোহী কাঠের প্রতিমূর্তি দেখা যায়। পৌত্তলিক হোক, মুসলমান হোক, পূর্বপুরুষদের প্রতিমূর্তি স্থাপন করা প্রত্যেক কাফিরই কর্তব্য বলে মনে করে। যার যেমন সঙ্গতি সে তত বড় মূর্তি গড়ায়, কিন্তু এসব হচ্ছে নামেই প্রতিমূর্তি, কারণ দেখতে সব মূর্তি অবিকল একরকম। কাফিররা মাছ খায় না, মাছে তাদের ভীষণ ঘৃণা। ব্যাঙ বা টিকটিকি খেতে বললে আমাদের অবস্থা যেমন হয়, মাছ খেতে বললে তারাও এরকম ভাব প্রকাশ করে। কাফিররা মুরগির মাংসও অপবিত্র বলে মনে করে, কারণ তা মুসলমানদের খাদ্য, এবং কাফির নারীদের পক্ষে
পুরুষ জন্তুর মাংস নিষিদ্ধ। কাফিররা পরি মানে, এবং কাফরিস্তানকে সত্যি সত্যি পরিস্থান বললেও অত্যুক্তি হয় না। আমাদের দৃষ্টিসীমা জুড়ে দূরে বিরাজ করছে 25,426 ফুট উঁচু টেরিচমির পর্বত। বিরাট দেহ তার, চিরস্থায়ী বরফে ঢাকা, এবং তার শিখর উঠেছে মেঘরাজ্য ভেদ করে। নিচেও সর্বত্রই অচলভাবে দাঁড়িয়ে আছে পাহাড় প্রহরীর দল। এখন শীতকাল নয়, নইলে এসব পাহাড়ও পরত তুষার পোশাক, এবং তাদের উপত্যকা ও অলিগলি দিয়ে প্রবাহিত হতো তুষারের নদ নদী। শীতকালে এখানকার অনেক গ্রাম বাইরের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না। তাদের মাথার ওপর দিয়ে বইতে থাকে বরফের ঝড়, তাদের চতুর্দিকে পুঞ্জীভূত হয়ে ওঠে বরফের স্তূপ। কিন্তু গ্রীষ্মকালে সমস্ত কাফরিস্তান ছেয়ে যায় ফুলে ফলে। কোথাও বেদানা, কোথাও আঙুরের ঝোপ, কোথাও মনোরম সবুজে ছাওয়া বনভূমি। তাদের ওপর ঝরে পড়ছে নিঝরে কৌতুক হাসি, এবং নিচ দিয়ে নেচে যাচ্ছে গতিময় নদী। পাহাড়ের তলার দিকে ঢেকে থাকে জলপাই ও ওক গাছের শ্যামলতা, এবং পাথরের ধারে ধারে ফলে আছে আখরোট, উট, খুবানি, দ্রাক্ষা ও আপেলের গাছ। আরো উপরে উঠলে দেখা যায় দেবদারু গাছের বাহার। ফুলও ফুটে যে কত রকম, তার ফর্দ দেওয়া অসম্ভব। এই ছিল গিয়ে কাফরিস্তানের মোটামুটি বর্ণনা। চিত্রল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আমরা একটি গ্রামে এসে আড্ডা গড়েছি। এখানে দিন 2-3 থাকবো স্থির করেছি, কেবল বিশ্রামের জন্য নয়, দরকারি খবরাখবর নেওয়ার জন্য। এই গ্রামের বাড়িগুলোর অবস্থান বড় অদ্ভুত। দূর থেকে বাড়িগুলো দেখায় গ্যালারির মতো। পাহাড়ের ঢালু গায়ে বাড়িগুলো থাকে থাকে উপর থেকে নিচে নেমে এসেছে। এখানে বাড়ি তৈরির নিয়মও একটু আলাদা। তার প্রধান উপাদান হচ্ছে কাঠ, পাথর ও কাদা। কাঠের ফ্রেমের মধ্যে বসানো হয় বড় বড় পাথরের পর পাথর, এবং কাদা দিয়ে সারা হয় সুরকির কাজ। ছাদ মাটির। রাওলপিন্ডি ও পেশোয়ারেও আমি পাকা বাড়ির মাটির ছাদ দেখেছি। যে আমাদের আশ্রয় দিয়েছে সে হচ্ছে একটি আধবয়সী স্ত্রীলোক, নাম গুমলি, বিধবা। এই গ্রামে তার প্রসার প্রতিপত্তি যে বড় কম নয় সেটা দেখলাম। রামহরি মুসলমানদের বাড়িতে অতিথি হতে রাজি নয়, জাত খোয়াবার ভয়। সেই খুঁজে খুঁজে গুমলিকে আবিষ্কার করেছে। গুমলি পুরনো কাফির ধর্ম অর্থাৎ পৌত্তলিকতা ত্যাগ করেনি। গুমলি লোক ভালো, অতিথি সৎকার করতেও খুব ভালোবাসে। আমাদের প্রধান খাদ্য হয়েছে ঘি জবজবে চাপাটি আর খাসির মাংস। তার উপর পিঠে ও অন্যান্য খাবারেরও তো অভাব নেই। গুমলি ঘৃণায় নাক তুলে থুতু ফেলে বললে, ওয়াক থু, ছি 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 ছি, মুরগি খায় মুসলমানরা, এসব মুরগি টুরগি আমাদের বাড়ি ঢোকে না। সে পুস্ত ভাষায় যা বললে বিনয়বাবু তা বাংলায় তর্জমা করে আমাদের শোনালে। এদেশে তিনিই আমাদের দোভাষীর কাজ করছেন। রামহরি পরম শ্রদ্ধা ভরে বললে, গুণমী বড় পবিত্র মেয়ে, সে তোমাদের মতো ম্লেচ্ছ নয়। গুমলি বললে, তা বাবুজিরা যদি গরুর মাংস খেতে চান তা খাওয়াতে পারি। রামহরি 2 চোখ ছানা বড়ার মতো করে বললে, কি সর্বনাশ! এরা মুরগি খায় না, কিন্তু গরু খায় নাকি? হ্যাঁ? ছি, 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 ছি। তবে তো এদের হেসেলে খেয়ে আমার জাত গিয়েছে। হে বাবা ভগবান, এ তুমি আমার কি করলে ভগবান? লুকিয়ে লুকিয়ে জাতটা কেড়ে নিলে আমার। বাবা ভগবানের কাছ থেকে প্রশ্নের কোনো উত্তর বা সান্ত্বনা না পেয়ে রামহরি কাঁদো কাঁদো মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। খানিক পরে সে ফিরে এলো বটে, কিন্তু গুমলির বাড়িতে আর জলগ্রহণও করলে না। কাফিররা 10 জনকে খাওয়াতে ভারী ভালোবাসে। শুনলাম বড় বড় ভোজ দিয়ে অনেকে ফতুর হতেও ভয় পায় না। অতিথি সকারের আইনও এখানে বেজায় করা। যে ভোজ দেয় সে যদি ভালো খাবার না খাওয়ায় তাহলে তার জরিমানাও হয়। সন্ধ্যার আগে সবাই মিলে বেড়াতে গেলাম। সেদিন কাফিরের কি একটা যেন উৎসব ছিল, তাই মেয়ে পুরুষ মিলে নাচের আমোদে মেতেছে। খানিকক্ষণ নাচ দেখে চললুম নদীর ধারে। আমি আগে আগে এগিয়ে গিয়ে নদীর জলে হাত দিলাম। উফ, কি কনকনে ঠান্ডা জল! বুঝলাম কোনো বরফের পাহাড় থেকে নেমে এসেছে এই নদী। অচম্ভিতে পেছনে দূর থেকে কুমারের চিৎকার জাগলো, বিমল, বিমল, পালিয়ে এসো, শিগগির পালিয়ে এসো। চমকে ফিরে দেখি কোথা থেকে গুমলি আবির্ভূত হয়ে হাত মুখ নেড়ে উত্তেজিত ভাবে কথা কইছে।
সে কি বলছে শুনতে পেলাম না, কিন্তু তারপরেই দেখলাম বিনয়বাবুর সঙ্গে কুমার, কমল ও রামহরি বেগে দৌড় মারলে। বোঝা গেল ভয়েই তারা পালাচ্ছে, কিন্তু কেন পালাচ্ছে বোঝা গেল না। তারপরে শুনলাম বহু নারী কণ্ঠের বিষম চিৎকার। দেখি দলে দলে কাফির নারী চেঁচাতে চেঁচাতে ও ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছে। তবে কি এই নারীদের ভয়ে ওরা তাড়াতাড়ি পালিয়ে গেল? কি আশ্চর্য! এরা কি আমাকে আক্রমণ করতে চায়? আমাদের শত্রুরা কি নিজেদের আড়ালে থেকে এই নারী সৈন্য নিযুক্ত করেছে? এখন আমার কি করা উচিত? পালাবো? নারীর ভয়ে পালাবো? হ্যাঁ, তাছাড়া আর উপায় নেই। আত্মরক্ষার জন্য মেয়েদের গায়ে তো হাত তুলতে পারি না। কিন্তু এখন আর পালানো অসম্ভব। সেই বিপুল নারী বাহিনী তখন পঙ্গপালের মতো চারিধার থেকে আমাকে ঘিরে ফেলেছে। আর নারী বলে তাদের কারুকেও তুচ্ছ করার উপায় নেই। তাদের কেউই বাংলাদেশের ভেঙে পড়া লতার মতো মেয়ে নয়। তাদের অধিকাংশই সাধারণ বাঙালি পুরুষদের চেয়েও মাথা উঁচু, শক্ত ও বলিষ্ঠ তাদের দেহ। আমি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এমন অদ্ভুত সমস্যায় কখনো পড়িনি এর আগে। বিকট স্বরে চেঁচিয়ে মেয়ের দল সবেগে আমাকে আক্রমণ করলে। আর সে এমন বিষম আক্রমণ যে স্বয়ং ভীমসেনও তার বিরাট গদা ঘুরিয়েও নিজেকে বাঁচাতে পারতেন না। ভীতু ভেড়ার মতো আমি আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। তারা ছিনে জোকের মতো আমাকে চেপে ধরে হিড় করে টানতে টানতে নিয়ে চলল, এবং তারপর আমি কিছু বোঝবার আগেই আমাকে প্রচন্ড জোরে ধাক্কা মেরে একটা নদীর ভেতরে ফেলে দিল। ঝপ করে জলে পড়লাম। নদী সেখানে গভীর নয় বটে, কিন্তু সেই বরফ গলা জলে আমার সর্বাঙ্গ যেন হিম হয়ে গেল। নাকানি চোবানি খেয়ে অসাড় দেহটাকে কোনো রকমের টেনে ডাঙায় তুলে দেখি মেয়ের পাল সুকৌতুকে হাসতে হাসতে আরেক দিকে চলে যাচ্ছে। তবে কি এটা আমার সঙ্গে ওদের ঠাট্টা? মেয়ে মানুষ তেড়ে এসে জোয়ান পুরুষকে ধরে এমন বেড়াল ছানার মতো জলে ছুঁড়ে ফেলে দেয়? এ কি রকমের সৃষ্টি ছাড়া দেশ! প্রাচীন গ্রিক সৈন্যরা নাকি এক জাতির বীর নারীদের দ্বারা আক্রমণ হয়েছিল। তাদের সঙ্গে প্রাচীন কাফির নারীদের কোনো সম্পর্ক নেই তো? কাঁপতে কাঁপতে বাসার দিকে চলল। পথের চারিদিকেই মেয়ের দল হুড়হুড়ি করে বেড়াচ্ছে। পাছে আবার তাদের পাল্লায় পড়তে হয় সেই ভয়ে মনে মনে আমি পাশ কাটিয়ে সন্তর্পণে অগ্রসর হতে লাগলো। কিন্তু তারা কেউ আমার দিকে কৃপা দৃষ্টিও নিক্ষেপ করলে না। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম। আজ যেন এদেশটা দস্তুর মতো মেয়ে রাজ্যে পরিণত হয়েছে। পথে পুরুষ খুব কম, কেবল মেয়ে মেয়ে আর মেয়ে। যে কজন পুরুষের সঙ্গে দেখা হলো তাদের প্রত্যেকেরই জামা কাপড় ভিজে সব করছে। একটু পরেই সব রহস্য বোঝা গেল। বাসায় ঢুকতেই কুমার, কমল আর রামহরি অট্টহাস্য করে উঠল। বিনয়বাবুও বোধহয় অন্যদিকে মুখ ফিরে খানিকটা হেসে নিলেন। আমি ক্রুদ্ধ স্বরে বললাম, যত সব কাপুরুষ! ভয় পালিয়ে এসে দাঁত বার করে হাসছো, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, স্বীকার করছি ভাই, আমরা হচ্ছি পয়লা নম্বরের কাপুরুষ। এইসব পাহাড়ে মেয়ের সঙ্গে হাতাহাতি করার শক্তি আমাদের নেই ভাই। কিন্তু হে বীরবর, তোমার চেহারা এমন ভগ্নদূতের মতো কেন? কোনো জবাব না দিয়ে আগে জ্বলতে জ্বলতে আমি কাপড় চোপড় বদলাতে লাগলাম। বিনয়বাবু বললে, ভায়া বিমল, কুমার তোমাকে সাবধান করে দিলে, তবু তুমি আমাদের সঙ্গে পালিয়ে এলে না কেন? আরে আমি কেমন করে বুঝবো যে ওই দজ্জাল মেয়েগুলো আমাকে এমনভাবে আক্রমণ করতে আসছে? আমরাও তো আগে বুঝতে পারিনি। ভাগ্যে ওই গুমলি এসে সাবধান করে দিলে, তাই আমরা ওই মানে মাথা বাঁচাতে পেরেছি। কিন্তু এই প্রহসনের অর্থটা কি? আজ এখানে যে উৎসবটা হয়ে গেল, এর শেষে এখানকার মেয়েরা পুরুষদের ধরে নদীর জলে হাবুডুবু খাইয়ে দেয়। এটা হচ্ছে কাফিরদের লোকাচার। এর বিরুদ্ধে পুরুষদের কোনো জারি জুরি খাটে না। তাই নাকি? তাহলে গুমলির কাছ থেকে জেনে রাখবেন ওদের এরকম আরো কোনো লোকাচার আছে কিনা। অজানা দেশের নানান বৈচিত্র্য ও নিত্য নতুন দৃশ্য সমারোহের মধ্যে আমরা ছুঞ্ছিউ ও তার সাঙ্গপাঙ্গের কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। তারা যে এখনো আমাদের পেছনে লেগে আছে এমন সন্দেহ করবার কোনো কারণও পায়নি। অন্তত তারা যে আমাদের সঙ্গে আসতে পারেনি এই বিশ্বাস আমার ছিল। কিন্তু হঠাৎ বোঝা গেল আমার বিশ্বাস ভ্রান্ত। আজ বিকালে মুখ অন্ধকার করে গুমলি এসে আমাদের ঘরে ঢুকল। খানিকক্ষণ চুপ করে সে বসে রইল। তারপর যেন আপন মনেই সে বলল, এই বামুক লোকটা মোটেই সুবিধের নয়।
বিনয়বাবু জিজ্ঞাসা করলেন, বামু সে আবার কে? সে হচ্ছে এই গাঁয়ের জাষ্ট। গুমলির মুখের ভাব দেখে আমাদের সকলেরই মনে খটকা লাগলো। কিন্তু এই অজানা গাঁয়ের অচেনা সর্দার যদি সুবিধার লোক নাও হয়, তাতে আমাদের কি ক্ষতি হবে? বিনয়বাবু জিজ্ঞেস করলেন, লোকটা সুবিধের নয় বলছো কেন? আজ দুপুরবেলায় আমি ভিন গাঁয়ে গিয়েছিলুম। ফেরবার পথে দেখলুম পাহাড়ের একটা ঝোপের ছায়ায় বসে আছে বামুক আর দুটো চিনেম্যান। বিনয়বাবু সচকিত কণ্ঠে বললেন, চিনেম্যান? হ্যাঁ বাবুজি, তারা চুপি চুপি কি বলা বলি করছিল। আমাকে দেখেই একেবারে চুপ মেরে গেল। আমি কোনো কথা না বলে এগিয়ে এলুম। খানিক দূরে এসে ফিরে দেখি বামুক আমাকে আঙুল দেখিয়ে চিনেম্যান দুটোকে কি যেন বলছে। তারপর? তারপর তখন আর কিছু হলো না। কিন্তু এই মাত্র বামুক এসেছিল আমার সাথে দেখা করতে। কেন? হতবাগা কি বলে জানেন বাবুজি? আজ রাত্রে যদি আপনাদের খাবারের সঙ্গে বিষ মাখিয়ে আর সদর দরজা খুলে রাখতে পারি, তাহলে সে আমাকে 500 টাকা বকশিস দেবে। অর্ধেক টাকা সে এখনই দিতে চায়। বকশিসের লোভ তোমার আছে নাকি? হ্যাঁ বাবুজি, আছে তো। মানে? মুখ পোড়া বামুকের কাছ থেকে বকশিসের আগাম 250 টাকা আমি আদায় করে নিয়েছি। গুমলি, আরে ঘাবড়াবেন না বাবুজি, ঘাবড়াবেন না। বামুক হচ্ছে পাজির পা ঝাড়া। মানুষ মারতে তার হাত এতটুকুও কাঁপেনি। সে কাফির হলেও আমাদের ধর্ম ছেড়েছে, তাই তাকে আমরা পরম শত্রু বলেই মনে করি। তাকে ঠকিয়ে যদি 250 টাকা লাভ করতে পারি, তাহলে আমার কোনো পাপ হবে না। গুমলি, আমরা এখনই তোমার বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আরে ভয় নেই বাবুজি, যখন সব কথা প্রকাশ করলুম, তখন আপনাদের খাবারের সঙ্গে নিশ্চয়ই আমি বিষ মাখিয়ে দেব না। বামুকের মতলবটা ঠিক বুঝতে পারছি না বটে, তবে তার অর্ধেক টাকা যখন নিয়েছি, অর্ধেক কাজ আমি তার করব। অর্থাৎ? আজ রাত্রে সদর দরজাটা খুলে রাখবো। তারপর? তারপর আবার কি, ওই রাত্রে কেউ আমার বাড়িতে ঢুকলে ভালো করেই তাকে আদর যত্ন করব। এই গরুক, বাচিক, কারুক আর মালকানকে খবর দিয়েছি, তারা এই এলো বলে। তারা আবার কে? ও আমার বিশ্বাসী লোক, আমার কথায় ওঠে বসে। আজ রাত্রে তারা আমার বাড়িতে পাহারা দেবে। বিনয়বাবু যখন সব কথা আমাদের বুঝিয়ে দিলেন, তখন আমিও বললাম, আমিও গুমলির সাথে একমত। বুঝলেন বিনয়বাবু, শঠের সঙ্গে শঠতা করতে কোনো দোষ নেই। আসুক ছুনছিউ আর বামুক, এখানে এলেই তারা দেখতে পাবে মরারা কিভাবে জ্যান্ত হয়ে বন্দুক ধরে বসে আছে। কুমার কৃতজ্ঞ স্বরে বললে, গুমলি ঠাকুরন, তোমার বাকি 250 টাকাটাও মারা যাবে না। ও টাকাটা আমরা নিজেদের পকেট থেকে তোমাকে দেব। গুমলি একগাল হেসে সেলাম করে বললে, বাবুজি মেহেরবান। পাহাড়ের টঙে কাফরিদের ছোট্ট গাঁ নিস্তব্ধ হয়ে পড়ল প্রথম রাতেই। রাত যতই গম্ভীর হয়, স্তব্ধতা ততই থমথমে হয়ে ওঠে। মনে হয় যেন বোবা দুনিয়ায় জেগে আছে কেবল গোটা কয়েক বদরাগী কুকুর। সদর দরজার পাশেই একটা ঘর, তার মধ্যে আলো নিভিয়ে অপেক্ষা করছি আমি, কুমার, বিমলবাবু, কমল ও রামহরি। বলা বাহুল্য, আমাদের প্রত্যেকের হাতেই একটা করে রিভলভার। এই সংকীর্ণ স্থানে বন্দুকের সাহায্যের দরকার হবে না। গরক, বাচিক, কারুক আর মালকানো এসেছে। তারা সবাই হচ্ছে কাফরিদের পুরাতন ধর্মের লোক। প্রত্যেকেরই দেহ প্রায় 6 ফুট করে লম্বা, সারা গায়ে কঠিন মাংসপেশির খেলা। তারা কথা কম কয়, কিন্তু তাদের ভাবভঙ্গি দেখলে বেশ বোঝা যায় আমাদের সাহায্য করবার জন্য তারা সকলেই দৃঢ় প্রতিজ্ঞ। গারক ও বাচিক বাড়ির ছাদের ওপর বসে আছে পাহারা দেওয়ার জন্য। কারুক আর মালকান অপেক্ষা করছে গাঁয়ের পথে। শত্রুরা দেখা দিলেই তারা আমাদের সংবাদ দেবে। প্রথমে তারা আমাদের সঙ্গে বাড়ির ভেতরেই থাকতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি তাদের বুঝিয়ে দিয়েছি বাড়ির ভেতরে 5টা রিভলভারই যথেষ্ট। তারা যদি যথাসময় শত্রুদের আগমনের সংবাদ দিতে পারে, তাহলেই আমাদের যথার্থ উপকার হবে। রাতের অসাধারণ নীরবতার মাঝে আমাদের হাতঘড়ির টিকটিক শব্দ যেন রীতিমতো কোলাহল মনে হচ্ছে।
বাঘা পর্যন্ত বুঝতে পেরেছে আমরা কোনো অযাচিত ও অনাহত অতিথিকে অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করছি। সে আমার কোল ঘেঁষে কান খাড়া করে বসে আছে। অচম্ভিতে দূর পথ থেকে ভেসে এলো একটা বিড়ালের ম্যাও ম্যাও চিৎকার। তারপরেই ছাদের উপর থেকে সাড়া দিলে আরো একটা বিড়াল। এই হলো আমাদের সংকেত ধ্বনি। এর মানে এখনই হবে শত্রুদের আবির্ভাব। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। বিনয়বাবু চুপি চুপি বললে, আমরা কি করব? বিশেষ কিছু নয়। এখানে সবাই মিলে রিভলভার ছুড়ে হুলুস্থুলু বাঁধিয়ে দিলে পুলিশ হাঙ্গামায় জড়িয়ে পড়তে হবে। বরং বদমাশগুলোকে কিছু ভয় দেখাতে পারলে বা সামান্য জখম করতে পারলেই আমাদের উদ্দেশ্য কিন্তু সাধিত হবে। রামহরি, তুমি বাঘাকে সামলে রেখো। আর কুমার, শত্রুরা যখন পালাবে তখন তোমরা সবাই মিলে রিভলভার ছুড়ে তাদের পেটের পিলে চমকে দিতে পারো। 1-2 করে প্রায় 5-6 মিনিট কাটল। তারপরেই একটু একটু করে সদর দরজাটা ফাঁক করে ভেতরে ক্রমেই চাঁদের আলো এসে পড়তে লাগলো। সদর দরজা একেবারে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে কালো কালো পোশাক পরা 3-3টে মূর্তি। প্রথম মূর্তিটার পা লক্ষ্য করে আমি রিভলভার ছুড়লাম। একটা বিকট আর্তনাদ করে মাটির উপর সে বসে পড়ল। আমার রিভলভার আরো 2 বার গর্জন করলো, কিন্তু এবারে আমি আর কাউকে লক্ষ্য করিনি। যে পায়ে চোট খেয়ে বসে পড়েছিল সে তড়াক করে লাফিয়ে উঠে প্রাণের ভয়ে ছুটতে শুরু করলে। অন্য দুজনও দাঁড়ালো না। ছাদের ওপর থেকে বড় বড় পাথরের বৃষ্টি হতে লাগলো। নিশ্চয়ই গারক ও বাচিকের কীর্তি। কুমার প্রভৃতিও ঘর থেকে বেরিয়ে ঘন ঘন রিভলভার ছুটতে লাগলো। আর বাঘার চেঁচামেচির তো কোনো কথাই নেই। শান্তিপূর্ণ মৌন রাত্রি যেন কর্কশ শব্দের চোটে হঠাৎ বিষাক্ত হয়ে উঠল। তারপরেই চাঁদের আলোয় দেখা গেল দুজন লোক ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আমাদের দিকেই আসছে। প্রথমটা তাদেরকে শত্রু ভেবে আমি আবার রিভলভার তুললাম, কিন্তু তারপরেই দেখি তারা হচ্ছে আমাদেরই লোক, কারুক আর মালকান। মালকান কাছে এসেই হাঁপাতে হাঁপাতে বললে, পশ্চিম দিক থেকে অনেক লোক এই দিকে আসতেছে। অনেক লোক? কত? তা 20-22 জনের কম হবেনি। তো তারাও কি আমাদের শত্রু? তাই তো মনে হচ্ছে বাবুজি। এত রাতে ভালো লোকেরা দল বেঁধে কখনো পাহাড়ের পথে চলে না। এমন সময় ছাদের ওপর থেকে গারক চিৎকার করে বললে, হুঁশিয়ার বাবুজি, হুঁশিয়ার! পূর্ব দিক থেকে অনেক আদমি আসছে। কারুক সভয় বললে, কি মুশকিল, দুশমন নাকি বাড়িখানা ঘিরে ফেলতে চায়। কারুক বোধ হয় ঠিক আন্দাজি করেছে হয়তো আমাদের বেড়া জালেই ধরা পড়তে হবে। 2 দিন থেকে শত্রুরা আসছে দলে দলে, হয়তো পালাবার সব পথই বন্ধ করে আমাদের টিপে মেরে ফেলার জন্য। জানি আমাদের 5 জনের কাছে আছে 5টা স্বয়ংবহ বন্দুক বা অটোমেটিক রাইফেল। তাদের প্রত্যেকটাই মিনিটে গুলি বৃষ্টি করতে পারে 35 বার। সুতরাং শত্রুরা যে সহজে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এসে পড়েছি অপরিচিত শত্রুদের স্বদেশে। গুমলির বাড়িখানা এখানে আমাদের পক্ষে মরুভূমিতে ওয়েসিসের মতন বটে, কিন্তু সমস্ত গ্রামের বিরুদ্ধে আমরা 5 জন কতক্ষণই বা দাঁড়াতে পারবো? আর আমাদের আশ্রয় দিয়ে গুমলিই বা বিপদে পড়বে কেন? শত্রুরাও নিশ্চয়ই নিরস্ত্র নয়, এবং ওদের দলে যদি শয়তান ছুঞ্চিও থাকে তাহলে ওদের সঙ্গে যে আগ্নেয়াস্ত্র আছে এটাও অনুমান করতে পারি। অতএব আমাদের আশ্রয়দাত্রী এই বিদেশিনী নারীর বাড়ির অঙ্গনকে যুদ্ধক্ষেত্র রূপে ব্যবহার করা বোধহয় সঙ্গত নয়। বেশিক্ষণ ভাববার সময় নেই। প্রতি মুহূর্তেই শত্রুরা আরো কাছে এসে পড়ছে। তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, মালকান, আমাদের পালানোর কোনো পথ খোলা নেই? হ্যাঁ, একটা পথ আছে বাবু সাহেব। কোথায়? ওই যে বাড়ির খিড়কি দিয়ে বেরুলে উত্তর দিকে একটা সরু পাহাড়ে পথ পাওয়া যাবে। উত্তর দিকে? মালকান, আমরা কি দেখবার জন্য এদেশে এসেছি সে কথা তুমি বোধহয় জানো না। আরে জানি জানি বাবু সাহেব, এই গুমলি বিবির মুখে আমি সব শুনেছি। কারণ আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার ভার পড়েছে তো আমারই ওপরে। আপনারা তো সেকালের সেই ভাঙা মঠ দেখতে যেতে চান, তাই না? হ্যাঁ, সে মঠ তো উত্তর দিকে। হ্যাঁ বাবু সাহেব। তো এখান থেকে সে মঠ কত দূরে? তা প্রায় 20-25 মাইল হবে। তুমি এখনই আমাদের সঙ্গে যেতে পারবে? এখনই? হ্যাঁ মালকান, যদি রাজি হয় 100 টাকা বকশিস দেব। মালকান ইতস্তত করছিল, কিন্তু এই দরিদ্র কাফরি স্থানে 100 টাকা হচ্ছে কল্পনাতীত সৌভাগ্য। সে মহা উৎসাহে বলে উঠল, হ্যাঁ বাবু সাহেব, আমি যেতে রাজি।
আসলে কাল সকালেই আমাদের এখান থেকে বেরোবার কথা বলে আমরা আগে থেকেই মোটঘাট বেঁধে রাখছিলাম। হুট করে ছুট দেওয়ার অভ্যেস আমাদের বরাবরই। এই সপ্তাহে আমরা কলকাতার শৌখিন নাগরিক, আসছে সপ্তাহে আফ্রিকার বিপুল অরণ্যের বনবাসী। এমনই ভবঘুরে জীবনযাপনে অভ্যস্ত হয়ে একটা ভালো শিক্ষা আমরা পেয়েছি। প্রবাসে যেতে হলে বাঙালিরা মস্ত বড় গৃহস্থালে ঘাড়ে করে বেড়ায়, বড় বড় ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, পুটলাপুটলি, কিন্তু কত কম জিনিস সঙ্গে নিয়ে পথে বিপদে অনায়াসেই দৈনিক জীবনযাপন করা যায় সে সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। যা দরকার সে সমস্তই আমাদের সঙ্গে আছে, অথচ আমাদের মালের সংখ্যা এতই কম যে কুলি ডাকবার দরকার হয় না। নিজেদের মাল নিজেরাই বয়ে নিয়ে যেতে পারি। 3 মিনিটের মধ্যেই আমরা মোটঘাট গুছিয়ে নিয়ে অজানা অন্ধকারে যাত্রা করবার জন্য প্রস্তুত হলাম। গুমলি এসে ম্লান মুখে বললে, বাবুজি, এখন আমি বুঝতে পারছি বামুকের কাছ থেকে টাকা নিয়ে আমি ভালো কাজ করিনি। আপনারা আমার অতিথি, কিন্তু আপনাদের শত্রুকে আমন্ত্রণ করে আনলাম আমি। এ দুঃখ আমার কখনোই যাবে না। কুমার বললে, না গুমলি বিবি, মিথ্যে অনুতাপ করো না। শত্রুরা নিশ্চয়ই আমাদের আজ আক্রমণ করত, তবে ওরা কেবল একবার চেষ্টা করে দেখছিল যে তোমার সাহায্যে চুপি চুপি নিরাপদে কাজটা সারা যায় কিনা। আর সময় নেই, সেলাম বাবুজি, সেলাম। একটা সেকেলে ভাঙা মঠে বেড়াতে যাওয়ার জন্যে এত বিপদ মাথায় কেন নিয়েছেন সে কথা আমি জানি না বটে, কিন্তু সর্বদাই মনে রাখবেন বাবুজি, গুমলির দৃষ্টি রইল আপনাদেরই উপরে। বাড়ির খিড়কি দিয়ে বেরিয়ে পড়ে এই ভাবতে ভাবতে অগ্রসর হলাম, গুমলির শেষ কথাগুলোর অর্থ কি। চাঁদ তখনও অস্ত যায়নি বটে, কিন্তু একটা উঁচু পাহাড়ের পেছনে নেমে গিয়েছে। চারিদিকে রাত্রির বুকের ওপরে দুলছে ঘন ছায়ার রহস্যময় জবনিকা। শত্রুরা এখন আর চোরের মতন আসছিল না। পাহাড়ে পথের ওপর বহু পাদুকার কঠিন ধ্বনি শুনে নিশিথিনী তার মৌনব্রত ভঙ্গ করে যেন সচমকে জেগে উঠল। বুঝলাম, কৌশলে কার্যোদ্ধার হলো না দেখে শত্রুরা এমন মরিয়া হয়ে ছুটে আসছে দস্যুর মতো। শুনছি ওর বাহাদুরি দেখে মনে মনে তারিফ না করে পারলাম না। যে লোক এরই মধ্যে অপরিচিত দূর বিদেশে এসে এমন বৃহৎ এক দল গড়তে পারে, নিশ্চয়ই সে অসাধারণ ব্যক্তি। কিন্তু বিনয়বাবু মাথা নেড়ে বললেন, না বিমল, আমি ওই ছুঞ্চিওর অসাধারণতা স্বীকার করি না। পৃথিবীতে সঙ্গীর অভাব হয় ভালো কাজেই, কারণ জগতে সাধুর সংখ্যা বেশি নয়। কিন্তু কুকারজে নিযুক্ত হয়ে তুমি যদি একবার ডাক দাও, চারিদিক থেকে সব সঙ্গী এসে জুটবে পঙ্গপালের মতো। পৃথিবীর হিত সাধন করবার জন্যে বুদ্ধদেবকে পথে বেরোতে হয়েছিল একাকী, কিন্তু চেঙ্গিস খাঁ, তৈমুর লং এবং নাদির শাহ যখন পৃথিবীর ওপর অমঙ্গলের অভিশাপ বর্ষণ করতে বেরিয়েছিলেন, তখন তাদের লক্ষ লক্ষ পাপ সঙ্গীর অভাব হয়নি। আলোর ছায়া পড়ে না জানি, কিন্তু আমার মনে হচ্ছিল চারিদিককে মায়াময় করে তুলেছে যেন অচঞ্চল জ্যোৎস্নার স্নিগ্ধ ছায়া। কিছু স্পষ্ট করে দেখা যাচ্ছে না, অথচ সামনে পেছনে আশেপাশে এদিকে ওদিকে যেদিকেই তাকাই, চারিদিকে পাহাড়, জঙ্গল বা ঝোপঝাড়ের আবছা অস্তিত্ব জাগে চোখে। সবার আগে চলেছে মালকান, তারপর আমরা। এমন এক সংকীর্ণ পথ দিয়ে অগ্রসর হচ্ছি যে দুজনে পাশাপাশি চলবার উপায় নেই। মিনিট 5-7 পরে শত্রুদের পায়ের শব্দ আর শোনা গেল না, কিন্তু আরো মিনিট কয়েক পরে বহু কণ্ঠে একটা উচ্চ কোলাহল জেগে উঠে রাতের নীরবতা ভেদ করে ছড়িয়ে পড়ল দিকে দিকে। মালকান বললে, বাবু সাহেব, ওরা এতক্ষণে বুঝতে পেরে গেছে যে শিকার হাতছাড়া হয়েছে। যদিও ওরা জানে না আমরা কোন দিকে গিয়েছি, তবু সাবধানের মান নেই। চলুন চলুন, তাড়াতাড়ি এগিয়ে চলুন। আমরা দৌড়তে আরম্ভ করলাম। সেই পাহাড়ে পথে কোথাও বনের অন্ধকার, কোথাও চাঁদের আলো মেখে এবং কোথাও উঁচু দিকে উঠে ও কোথাও নিচু দিকে নেমে এঁকে বেঁকে সামনে এগিয়ে গিয়েছে। মাঝে মাঝে দেখি দুপাশেই গভীর খাদ। সেখানে এবড়ো খেবড়ো পথে ছুটতে গিয়ে একবার যদি হোঁচট খাই, তাহলে এ জীবনে আর শালকা মঠ, কুবের মূর্তি ও গুপ্তগু আর গুপ্তধন নিয়ে মাথা ঘামাবার আর কোনো দরকার হবে না। এতক্ষণে পথটা চওড়া হয়ে এলো। এখন 4-5 জন অনায়াসেই পাশাপাশি হাঁটতে পারে। চাঁদের আলো পাহাড়ের আড়ালে নেই, সুতরাং পথ চলবার কষ্ট আর হঠাৎ বিপদে পড়ার ভয় থেকে অব্যাহতি হয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম। মালকান একবার পেছন দিকে মুখ ফিরিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর অভিভূত স্বরে বলল, দেখুন বাবু সাহেব, দেখুন।
পেছন ফিরে দেখলুম অনেক দূরে প্রায় 1000 ফুট নিচে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আরক্ত অগ্নির ক্রুদ্ধ শিখায় শূন্যের অনেকখানি লাল হয়ে উঠেছে। কুমার বললে, ওখানে অমন আগুন জ্বলবার কারণ কি? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি। ও আগুনে গুমলি বিবির বাড়ি পুড়তেছে। শয়তানরা আমাদের ধরতে পারে না, ওই রেগে পাগল হয়ে গুমলি বিবির বাড়ি জ্বালিয়ে দিয়েছে। রামহরি দরদ ভরা গলায় বললে, আহা গো, আমাদের আশ্রয় দিয়েই গুলি আজ পথে বসল গো। একখানা বাড়ি পুড়ে গেলেই গুমলি পথে বসবে না। তার কেবল টাকাই নেই, যেসব কাফির এখনো বাপ পিতামহের ধর্ম ছাড়েনি তাদের কাছে গুমলি বিবির মান মর্যাদা যথেষ্ট। তার জন্যে তারা প্রাণ দিতেও নারাজ নয়। তারা যখন খবর পাবে তখন বিধর্মী বামুরকে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালাতে হবে। কিন্তু বাবু সাহেব, আমার কি ভাবনা হচ্ছে জানেন? আজ গুমলি বিবিকে হাতে পেয়ে দুশমনরা যদি তার উপর অত্যাচার করে, তাহলে কে তাদের বাধা দেবে? মালকানের কথা শুনতে শুনতে নিচে আরেক দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। সেখানটায় চাঁদের আলো নেই, অন্ধকারের মধ্যে নাচছে কতগুলো ছোট ছোট চলন্ত আলোক শিখা। মালকানও দেখতে পেল। বাবু সাহেব, বাবু সাহেব, শত্রুরা আমাদের ধরতে আসতেছে। এবার কি হবে, কি হবে এবারে? বাঘা পর্যন্ত বুঝতে পারলে চাপা গলায় গড় গড় করে গজরাতে লাগলো। আমি বললুম, এগিয়ে চলো, এগিয়ে চলো, যতক্ষণ পারি এগিয়ে তো চলি, তারপর না হয় যুদ্ধ করতে কোনো আপত্তি নেই। কুমার বললে, হ্যাঁ, ছঞ্চিও এখনো আমাদের ভালো করে চিনতে পারিনি। ভেবেছে দলে ভারী হয়ে আমাদের উপর সে টেক্কা মারবে। কমল বললে, দেখা যাক ছুঞ্চিউ কত বড় গুলিশোর, আমাদের অটোমেটিক রাইফেলের কটা গুলি হজম করতে পারে। বিনয়বাবু রুষ্ট কণ্ঠে বললেন, থামো তো ছোকরা, থামো। অত আর বাক্য বন্দুক ছুটতে হবে না। কথায় কথায় যুদ্ধ অমনি করলেই হলো না। বিনা যুদ্ধে যাতে কার্য সিদ্ধি হয়, আগে সেই চেষ্টাই দেখো। রামহরিও বিনয়বাবুর কথায় সায় দিয়ে কমলের দিকে বিরক্ত চোখে চেয়ে বললে, যা বলেছেন বাবু, পাশের চেয়ে কঞ্চি বড়। আমি হাসছি দেখে বিনয়বাবু বললেন, না 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 বিমল, এসব এসব হাসির কথা নয়। আমার বিশ্বাস শত্রুদের দলে 40-50 জনের কম লোক নেই, আর ওরাও হয়তো বন্দুক নিয়ে তৈরি হয়ে এসেছে। যুদ্ধে ওদের 10-15 জন মারা পড়লেও দলে ওরা ভারী থাকবে। কিন্তু গুনতিতে আমরা তো মোটে ওই 6 জন লোক। এর মধ্যে 3-4 জন যদি মারা পড়ে বা জখম হয়, তখন কি উপায় হবে? ঠিক কথা বিনয়বাবু, তবে আমরা নিতান্ত নিরুপায় না হলে যুদ্ধ তো নিশ্চয়ই করব না। চলো চলো, তাড়াতাড়ি পা চালাও। আরো মিনিট 15 ধরে নীরবে দ্রুত বেগে আমরা অগ্রসর হতে লাগলাম। কিন্তু শত্রুরা এগিয়ে আসছিল আমাদের চেয়ে বেশি বেগে, কারণ খানিকক্ষণ পরেই তাদের চিৎকার শুনতে পেলাম। চলতে চলতে কেটে গেল আরো মিনিট 10-12। পথ সেখানে সিধে নেমে গিয়েছে। মুখ ফিরিয়ে দেখলাম মশালের আলোগুলো আমাদের কাছ থেকে বড় জোর 60 মাইল তফাতে আছে। আমি দাঁড়িয়ে পড়ে বললাম, বিনয়বাবু, আর এগোবার চেষ্টা করা নিরাপদ নয়, তাহলে আমরা প্রস্তুত হওয়ার সময় পাব না। বিনয়বাবু হতাশভাবে বললেন, বোঝা যাচ্ছে যুদ্ধ আমাদের করতেই হবে। হ্যাঁ, করতে হবে। কুমার, তোমরা প্রত্যেকেই ব্যাগগুলো সামনের দিকে রেখে মাটির ওপর শুয়ে পড়ো। ওরা যদি বন্দুক ছোড়ে তাহলে ব্যাগগুলো সামনে থাকলে আত্মরক্ষার খাতিরে খানিকটা সুবিধা হবে। মালকান বললে, বাবু সাহেব, আমাদের বাঁ পাশেই পাহাড়ের গায়ে একটা বড় গুহা রয়েছে, কিন্তু আমরা ওর মধ্যে আশ্রয় নিলে কি ভালো হয় না? এই গুহার ভেতর দিয়ে অন্যদিকে যাওয়ার পথ আছে? না বাবু সাহেব, সেটা পাবেন না। তাহলে ওই গুহা হবে আমাদের পক্ষে ইঁদুর কলের মতো। ওর মধ্যে বন্দী হতে চাই না। ঠিক সেই সময় নিচের দিকে 4-5টা বন্দুকের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমরাও মাটির উপরে শটান শুয়ে পড়ে নিজের নিজের বন্দুক বাগিয়ে ধরলাম। অচম্ভিতে আরও একটা ভয়াবহ গম্ভীর ধ্বনি জেগে উঠে সেই পর্বত রাজ্যকে শব্দময় করে তুললে। সে ধ্বনি অপূর্ব বিস্ময়কর বজ্রাধিক। ভীষণ শুনলে হৃদয় স্তম্ভিত হয়ে যায়। এদেশে এসে এরকম ধ্বনি আগেও শুনেছি। এ হচ্ছে পাহাড় ধসে পড়ার শব্দ, কাফরিস্তানের এক সাধারণ বিশেষত্ব। কিন্তু আমাদের এত কাছে এমন বিভীষিকা আর কোনোদিন জাগ্রত হয়নি। দলবদ্ধ বজ্র যেন গড়গড় করে ভৈরব নদে ধেয়ে আসছে আমাদের মাথার উপর দিক থেকেই।
মালকান এক লাফে দাঁড়িয়ে উঠে উদ্ভ্রান্তের মতো চিৎকার করে বললে, বাবু সাহেব, পাহাড় ধসে পড়ে নেমে আসছে এই পথ দিয়েই। সেই কল্পনাতীত গতিশীল শব্দ বিভীষিকার তলায় থেকে মনে হলো সৃষ্টির শেষ মুহূর্ত উপস্থিত এবং দুর্দান্ত প্রলয় উৎকট আনন্দে নেমে আসছে আমাদের মাথার উপরে। প্রাণের আশা একেবারেই ছেড়ে দিয়েছি। হঠাৎ মালকান প্রাণপণে চিৎকার করে প্রচণ্ড এক লাফ মেরে আমাদের বাঁ পাশের গুহাটার ভেতরে গিয়ে পড়ল। চোখের পলক পড়তে না পড়তেই আমরাও প্রায় একসঙ্গেই সেই গুহার ভেতরে গিয়ে উপস্থিত হলাম। এমনকি বাঘাও পর্যন্ত। আত্মরক্ষার চেষ্টা এমনই স্বাভাবিক যে মানুষ আর পশু চরম বিপদের সময় ব্যবহার করে ঠিক একই রকম। ভেতরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই গুহার মুখ অন্ধকার হয়ে গেল এবং পথের উপর দিয়ে চলে যেতে লাগলো যেন কান ফাটানো প্রাণ দামানো মহাশব্দের অদ্ভুত এক ঝটিকা। প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের স্তূপ, চারিদিকে নুড়ির পর নুড়ি ছড়াতে ছড়াতে একটা নুড়ি এসে লাগলো কমলের কাঁধের ওপর। সে আর্তনাদ করে বসে পড়ল। মিনিট দুই ধরে গুরুভার পাথরের স্তূপগুলো ঠিক জীবন্ত ও হিংস্র প্রাণীর মতন গড়াতে গড়াতে ও লাফাতে লাফাতে নিচের দিকে নামতে লাগলো। সেই 2 মিনিট যেন 2 ঘন্টার চেয়েও বেশি। গুহার ভেতরটা কেঁপে কেঁপে উঠছে যেন ভূমিকম্পে। গুহার ছাদটাও যেন হুড়মুড় করে ভেঙে পড়তে চায়। ভয়ানক মৃত্যুর বন্যা যখন গুহা মুখ ছেড়ে নিচের দিকে নেমে গেল, তখনও আমরা স্তম্ভিতের মতন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সর্বপ্রথমে কথা বললেন বিনয়বাবু। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, বিমল, নিচের দিক থেকে ভীষণ এক হাহাকার শুনতে পেয়েছো? পেয়েছি। যে মৃত্যুকে আমরা কোঁকি দিলাম, শত্রুরা বোধহয় তাকে এড়াতে পারেনি। অনেক লোকের কান্নাও শুনতে পাচ্ছি। বোধহয় তারা সদল বলে মারা পড়েছে। বিমলদা, নুড়ি লেগে বোধহয় আমার কাঁধের হাড়টা ভেঙে গেছে। আমি টানাতে একেবারেই নাড়তে পারছি না বিমলদা। বিনয়বাবু তাড়াতাড়ি কমলের কাছে গিয়ে তার সেবা শুশ্রূষায় নিযুক্ত হলেন। কুমার ব্যাকুল স্বরে বলে উঠল, সর্বনাশ! আমি আমার বন্দুকটা বাইরে ফেলে এসেছি। আমারও বন্দুক বাইরে পড়ে আছে। প্রাণ রক্ষার জন্য ব্যস্ত হয়ে বন্দুকের কথা ভাববার সময় পাইনি। বিনয়বাবু আর কমল বন্দুকহীন, কিন্তু বন্দুক নিয়ে ভেতরে ঢুকতে পেরেছে কেবল রামহরি। ছুটে গুহার বাইরে গেলাম। সেখানেও বন্দুকগুলোর কোনো চিহ্ন নেই। ছুটন্ত পাথরের বিষম ধাক্কায় তুচ্ছ ধুলোর মতো বন্দুকগুলো যে কোথায় গিয়ে পড়েছে তা কে জানে। পাথরের চাপে হয়তো সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। শত্রুদের অবস্থাও যদি বন্দুকগুলোর মতো হয়ে থাকে, তাহলে আমাদের ভাববার কোনো কারণ নেই। রামহরির একটা বন্দুক আর আমাদের 4টে রিভলভারই যথেষ্ট। পাহাড়ের গা দিয়ে যে ঢালু পথ বেয়ে আমরা উপরে উঠেছি, তার দিকে একবার তাকিয়ে দেখলাম। যতদূর নজর চলে কেবল দেখা যায় পথের উপর ছড়ানো রয়েছে নুড়ি আর নুড়ির রাশি। বড় বড় পাথরগুলো গড়াতে গড়াতে নিচের দিকে নেমে হারিয়ে গিয়েছে দৃষ্টির অন্তরালে। শত্রুরাও অদৃশ্য। হয়তো তাদের দেহগুলো এখন পাহাড়ের পদতলে পড়ে আছে নির্জীব ও রক্তাক্ত মাংসপিণ্ডের মতো। আশ্বস্ত হলাম বটে, কিন্তু দুঃখিতও হলাম যথেষ্ট। এতগুলো মানুষ, এমন শোচনীয় পরিণাম। তখন রঙিন উষার রহস্যময় আলো সেই শৈল রাজ্যকে করে তুলেছে নতুন এক স্বপ্নলোকের মতো। ভোরের পাখিদের সভায় জাগল ঘুম ভাঙানি গান এবং পলাতক অন্ধকারের পরিত্যক্ত আসর জুড়ে বিরাজ করছে স্নিগ্ধ সবুজ লতাপাতার বনস্পতি। রামহরি বললে, খোকা বাবু, আমাদের মোট ঘাটগুলো রসাতলে গিয়েছে। আমি বললাম, তাহলে উপায়? শত্রু নিপাতের পর বন্দুকের দরকার নেই বটে, কিন্তু রসদ না থাকলে পেট চলবে কেমন করে? মালকান বললে, ভয় নেই বাবু সাহেব, আমাদের আর বেশি তো যেতে হবে না। এই পাহাড়ের নিচেই একটা নদী আছে। তারপর নদী পার হয়ে ঘন্টাখানেক পথ চললেই আমরা সেই মঠে গিয়ে হাজির হব। নদীটা কত বড়? চওড়া খুব বেশি নয় বটে, কিন্তু জল গভীর। তবে আপনাদের ভাবনা নেই, নদীর ওপরে একটা কাঠের সাঁকো আছে। বেশ, তাহলে আবার যাত্রা করা যাক। এই বলে আমি অগ্রসর হলাম। সঙ্গীরাও আমার পিছনে পিছনে চলল। পিছন থেকে মাঝে মাঝে কমলের আহ উহ বলে আর্তনাদ কানে আসতে লাগলো। বোধহয় তার আঘাতটা হয়েছে গুরুতর। মিনিট 25 পরেই আমরা পাহাড়ের তলায় গিয়ে দাঁড়ালাম। সামনেই প্রভাত সূর্য করে জ্বলন্ত সুদীর্ঘ এক বাঁকা তলোয়ারের মতন একটি বেগবতী নদী বয়ে যাচ্ছে কলনাদে উচ্ছ্বাসিত হয়ে। চওড়ায় সে 60-70 ফুটের বেশি হবে না, কিন্তু তার স্রোতের টান এমন বিষম যে দেখলেই মনে হয় জল যেন টকবক করে ফুটছে। কুমার বললে,
মাকলান, তুমি যে সাগর কথা বললে সেটা কোথায়? মালকান মাথা চুলকাতে চুলকাতে বললে, সাঁকোটা তো এখানেই ছিল। আরে এখানে ছিল তো গেল কোথায়? সাগর তো আর পা নেই যে মর্নিং ওয়াক করতে বেরোবে। আমি আজ 1 বছর হয়ে গেল এদিকে আসিনি। গেল বর্ষায় জলের তোড়ে সাঁকোটা ভেসে গিয়েছে না কি? এদেশে এমন ব্যাপার হয় কিন্তু হামেশা। আমি হতাশভাবে বললাম, তাহলে কি করবো এবার আমরা? এই নদীটা তো দেখছি 2 পাহাড়ের মাঝ বরাবর একেবারে ঢালু জমি দিয়ে নিচের দিকে নেমে গেছে। সাঁতার কেটে এর প্রখর স্রোত এড়িয়ে যাওয়া তো খুব একটা সোজা নয়। কমল বললে, সোজাই হোক বা কঠিন হোক বিমলদা, আমার পক্ষে সাঁতার কাটা একদম অসম্ভব। আমি ডান হাত নাড়াতেই পারছি না। কমল কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে ইংরেজি ভাষায় কর্কশ স্বরে কে যেন বললে, এখনই সবাই মাথার উপরে হাত তোলো। চমকে ফিরে দেখে ঠিক আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে ছুঞ্চিউ। আরো 2 জন চীনেম্যান এবং 4 জন কাফরি। ছুঞ্চিউ ও তার চীনে সঙ্গীদের হাতে বন্দুক। ছুঞ্চিউ আবার শাসিয়ে বললে, এখনো হাত তুললে না? বাধ্য হয়ে আমাদের সকলকেই হাত তুলে দাঁড়িয়ে থাকতে হলো কাঠের মূর্তির মতো। ছুঞ্চিউ ইঙ্গিত করতেই কাফরিরা ছুটে এসে ধাক্কা মেরে আমাদের মাটির ওপর শুইয়ে দিয়ে হাত পা বেঁধে ফেললে। আমার সামনে এগিয়ে এসে ছুঞ্চিউ প্রথমে করলে এক বিকট অট্টহাস্য। তারপর সে বললে, বাবু, এইবারে তোমাদের আমি হাতের মুঠোয় পেয়েছি। কিন্তু আমি বেশি কথা বলতে চাই না। প্রাণ বাঁচাতে চাও তো লকেট খানা ফিরিয়ে দাও। আমি বললাম, দেখো ছুঞ্চিউ, তুমি যা চাইছো তা কিন্তু আমাদের কাছে নেই। আবার হা হা করে হেসে উঠে ছুঞ্চিউ বললে, নেই? তাহলে কি তোমরা এত দূরে এসেছো ছেলে খেলা করতে? ওহে, দেখো তো এদের জামা কাপড়গুলো খুঁজে। তারা আমাদের প্রত্যেকেরই জামা কাপড় তন্ন তন্ন করে খুঁজে দেখলে, এমনকি আমার মুখের ভেতর পর্যন্ত দেখতে ছাড়লে না। লকেট আছে কলকাতায়, কিন্তু তার লিখন আছে আমার স্মৃতির ভাণ্ডারে। ছুঞ্চিউকে সে কথা বলা উচিত মনে করলাম না। ছুঞ্চিউ রাগে যেন পাগলের মতো হয়ে উঠল। চিৎকার করে সে বলল, ওরে বাঙালি কুত্তার দল, তোদের জন্য আমার দুর্গতির সীমা নেই। চীন থেকে এলুম বাংলাদেশ, সেখানে বিপদের পর বিপদ এড়িয়ে এসেছি এই কাফরিস্তানে। এখানে এসে আমাদের দলের 28 জন লোকের প্রাণ গিয়েছে, তবু আমি তোদের সঙ্গ ছাড়িনি। এত করেও শেষটা কি আমাকে ফাঁকে পড়তে হবে? হ্যাঁ বন্ধু, ঠিকই আন্দাজ করেছ। এখন দেশের ছেলে দেশে ফিরে যাও। ছুঞ্চিউ চোখ পাকিয়ে বললে, তাই নাকি? আমাকে যদি ফিরে যেতে হয় তাহলে তোদের ওই পৃথিবীতে রেখে যাব না। বেশ, তাহলে আমাদের খুন করো। মরতে হয় সকলে একসাথে মরব, আমরা ভয় পাই না। আচ্ছা, দেখা যাক। ওরে, তোরা এই লোকগুলোকে একসঙ্গে বেঁধে ফেল, তারপর ওদের ওই নদীতে ভাসিয়ে দে। চলো। প্রতিবাদ করলাম না, কারণ এই উন্মত্ত শয়তানের কাছে প্রতিবাদ বা দয়া প্রার্থনা করে কোনো লাভ নেই। তারা আমার ও কুমারের ওপরে রাখল বিনয়বাবু ও কমলের দেহ, এবং তার উপরে শোয়ালো মালকান ও রামহরিকে। তারপরে লোকে যেমন করে চেলা কাঠের বোঝা বাঁধে, ঠিক সেইভাবে দড়ি দিয়ে আমাদের সকলকে একসঙ্গে বেঁধে ফেলল। আমাদের হাত পা আগেই বাঁধা ছিল। এটা হলো বাঁধনের ওপর বাঁধন। ভেবেছিলাম মালকান তো আমাদের মতন বিপদের পাঠশালায় শিক্ষা গ্রহণ করেনি, সুতরাং প্রাণের ভয়ে কাবু হয়ে হয়তো সে কান্নাকাটি জুড়ে দেবে। কিন্তু এখন দেখছি তার 6.5 ফুট উঁচু দেহটি সবটাই হচ্ছে দুর্জয় সাহসে পরিপূর্ণ। তার মুখ ভাবহীন, কণ্ঠে টু শব্দ নেই। ওরা সকলে মিলে ধরাধরি করে আমাদের নদীর ধারে নিয়ে গেল। ছুঞ্চিউ বললে, এই শেষবার জিজ্ঞাসা করছি, বলো লকেট কোথায় রেখেছো?
আহ, আমাকে বারবার জ্বালাতন করো না তো ছুনছিও। তোমাকে বলছি লকেটটা আমার কাছে নেই। ছুঞ্চিও বিস্ময় মাখা ক্রুদ্ধ স্বরে বললে, এই বাঙালিটা আমাকে আশ্চর্য করলো যে এ মরবে তবু মিছে কথা বলতে ছাড়বে না। আমি সত্যি কথাই বলছি। সত্য কথা? তুমি কি বলতে চাও লকেট তোমার কাছে ছিল না? হ্যাঁ, নিশ্চয় ছিল। তবে তো এখন লকেটটা আমার কাছে নেই। মানে? কত মানে টানে জানি না। এই তোমার শেষ কথা? হুম। বেশ, তাহলে আমরাও আমাদের কাজ শেষ করি। ওদের জলে ফেলে দাও। তারা সকলে মিলে আমাদের শূন্যে তুলে ধরলে। রামহরি চেঁচিয়ে বললে, হে বাবা বিশ্বনাথ, তোমার চরণে ঠাঁই দিও ভগবান। পর মুহূর্তেই আমরা ঝপাং করে পড়লাম নদীর গর্ভে এবং সঙ্গে সঙ্গে তলিয়ে গেলাম পাতালের শীতল অন্ধকারে। পাতালের দিকে তলিয়ে গেলাম এবং তারপর আবার ভেসে উঠলাম। কেবল আমি নয়, আমার সঙ্গে যারা বাঁধা ছিল তারাও ভেসে উঠল আমার সঙ্গেই। আমাদের এক যাত্রায় পৃথক ফল হওয়ার তো উপায় নেই। আচ্ছন্নের মতো শুনতে পেলাম কলকল করে গভীর জল গর্জন। কি তীব্র স্রোত, গতি তার প্রায় বন্যার মতো। জল টলমল করে হেলছে দুলছে, পুঞ্জ পুঞ্জ ফেনায় ফুল ফুটিয়ে উপরে উঠছে, নিচে নামছে, ঘূর্ণিপাকে ঘুরছে ফিরছে এবং শত সহস্র বল্লমের ফলকের মতো চকচকিয়ে ছুটে যাচ্ছে হু হু করে। সেই নিম্নমুখী গিরি নদীর গতি অত্যন্ত দ্রুত বলে আমরা তৎক্ষণাৎ আবার ডুবে গেলুম না। টানের মুখে ভেসে চললাম খানিক দূর। এজন্য বিস্মিত হলাম না। অত বেগবতী নদী যে পাথরের খানিক দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে সে কথা সকলেই জানে। তারপর আবার ডুবে গেল। আবার জলের তলায় নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এসেছে। নদী আবার আমাদের ওপরে ভাসিয়ে তুলল। এবারে ভেসে উঠে দেখি ঠিক আমাদের পাশেই সাঁতার কাটছে বাঘা। এতক্ষণ ঘটনায় ঘাত প্রতিঘাতে তার কথা ভুলেই গিয়েছিলাম। তুচ্ছ কুকুর ভেবে শত্রুরা হয় তাকে কিছু বলেনি, নয় সে নিরাপদ ব্যবধানে সরে দাঁড়িয়ে আত্মরক্ষা করেছে। এখন প্রভু ভক্ত বাঘা এসেছে আমাদের মৃত্যুযাত্রায় সাক্ষী হতে এবং আমাদের সঙ্গেই মরতে। যে কয় মুহূর্ত ভেসে থাকি এর মধ্যে সুন্দরী পৃথিবীকে ভালো করে শেষবার দেখে নি। সূর্যের ওপরে সেই নীলাকাশের চন্দ্রতাপ, শীতে শীতে ওই সেই পাখি ডাকা সবুজ বনভূমি, দূরে আছে সেই গিরিরাজ হিমালয়ের স্তম্ভিত শৈল তরঙ্গ। ভালো করে আরো কিছু দেখতে না দেখতেই আবার ডুবে গেলাম, কিন্তু আবার ভেসে উঠলাম পর মুহূর্তেই। এবার মনে হলো কে যেন আমাকে টেনে তুললে। সবিষয় তাকিয়ে দেখি বাঘা প্রাণপণে আমাদের বাঁধন দড়ি কামড়ে ধরেছে। বাঘার দড়ি ছাড়লে আমরাও আর ডুবলাম না। আমাদের পাঁচজনকে টেনে তোলবার শক্তি নিশ্চয় বাঘার নেই, কিন্তু প্রথমত জলে গুরুভারও হয় লঘুভার এবং দ্বিতীয়ত এই খরস্রোতা নদীর তীব্র টান আমাদের ভাসিয়ে রাখবার জন্য সাহায্য করছে যথেষ্টই। বাঁধন দড়ি কামড়ে ধরে বাঘা নদীর তীরের দিকে যাওয়ার চেষ্টা করলে, কিন্তু স্রোতের টানে তার চেষ্টা সফল হলো না। তবে সে কোনো ক্রমে জলের উপরে আমাদের ভাসিয়ে রাখলে। ধন্যবাদ বাঘাকে, অশেষ ধন্যবাদ। এতক্ষণ পরে কুমার কথা বললে। সে বললে, বিমল, বিমল বাঘা যা করলো অন্য কোনো কুকুর তা পারতো না। কিন্তু কিন্তু এভাবে বাঘার কতক্ষণ আমাদের ভাসিয়ে রাখবে? বাঘা যে জলচর জীব নয়। আর আর একটু পরেই সে দুর্বল হয়ে পড়বে, আর তখন তখন যে মরণ ছাড়া আর আমাদের কোনো গতি নেই। সাবধানে সাবধানে। আমিও সেই কথাই ভাবছি কুমার, বিনয়বাবু বললেন। শত্রুরা কি এখন আমাদের দেখতে পাচ্ছে না? তাদের কাছ থেকে আমরা অনেক দূরে এসে পড়েছি। রামহরি বলে উঠল, জয় বাবা বিশ্বনাথ। একেই বলে রাখে হরি, মারে কে। কমল বললে, হায় রামহরি, তোমার কৃষ্ণ আমাদের রাখলেন বটে, কিন্তু বাঁধনগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করলেন না কেন? বাঘা তখন গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে অত্যন্ত ক্রুদ্ধভাবে আমাদের দিকে তাকিয়ে গড় গড় করে গর্জন করতে লাগলে। পর মুহূর্তে এ প্রশ্নের উত্তর পেলাম। হঠাৎ বাঘা আক্রমণ করলে আমাদের বাঁধন দড়িকে। সেই দড়ির ওপরেই তার রাগ হয়েছে। সে বুঝতে পেরেছে এই দড়ির বাঁধনই হচ্ছে যত অনষ্টের গুণ। কুমার তাকে উৎসাহ দিয়ে বারংবার বলতে লাগলো, সাবাস সাবাস সাবাস, আমার সোনা বাঘা, আমার বন্ধু বাঘা, আমার বাহাদুর বাঘা। কেটে দাও তো, কেটে দাও, কেটে দাও, একেবারে দড়িগুলো চটপট কেটে দাও তো ভায়া।
উৎসাহ পেয়ে বাঘার আনন্দ যেন আর ধরে না। জয় পতাকার মতন তার লাঙ্গুল জলের উপরে তুলে সে নাড়তে লাগলো ঘন ঘন। এতক্ষণ মালকান একটিও মাত্র কথা বলেনি। সে হঠাৎ এমন উচ্ছ্বাসিত হয়ে দুই হাত বাড়িয়ে বাঘাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে অরুদ্ধ স্বরে বলল, বন্ধু, বন্ধু, আমার জীবন রক্ষা করলে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ভগবান যা করেন ভালোর জন্যই। দেখো বিমল, ছুঞ্চিও চেয়েছিল আমাদের পাতালে পাঠাতে, কিন্তু আমরা এসে উঠেছি নদীর এপারে, আর সাঁকর দরকার হলো না। মালকান, আমরা শাহলোকা মঠের কাছে এসে পড়েছি না? হ্যাঁ বাবু সাহেব, এই খুব কাছেই আছে। তাহলে আর দেরি নয়, ছুঞ্চি নদীর ওপারে সদল বলে সদর্পে বিচরণ করুক। ইতিমধ্যে আমরা কার্যোদ্ধার করব, চলো। ইতিহাস বিখ্যাত কপিস পাহাড়ের উপত্যকায় এসে দাঁড়িয়েছে আমাদের পথের শেষ। ধ্বংসস্তূপের পর ধ্বংসস্তূপ, প্রাচীন মঠের অধিকাংশই বিলুপ্ত হয়েছে। এমন একখানা ভাঙাচোরা ঘরও নেই যার ভেতরে মাথা গোঁজা যায়। সম্রাট কনিষ্ক এখানে যেসব স্থাপত্য ও ভাস্কর্যের কীর্তি স্থাপন করে গিয়েছিলেন, আজ তার কোনো সৌন্দর্য উপভোগ করবার উপায় নেই। অতীতের ঐশ্বর্য অতীতেই যেন গা ঢাকা দিয়েছে। মঠের ধ্বংসাবশেষের ভেতর অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু অষ্টদন্ত তিনপদ কুবেরের মূর্তির কোনো সন্ধানই পাওয়া গেল না। বিনয়বাবু মাথা নাড়তে নাড়তে বললেন, আমি তো আগেই এ কথা বলেছিল। দ্বিতীয় শতাব্দীর কনিষ্ক আর বিংশ শতাব্দীর আমরা, এর মধ্যে কত যুগ যুগান্ত চলে গিয়েছে। কত দস্যু, কত লোভী এখানে এসেছে। গুপ্তধনের এক কোণাও আর পাওয়া যাবে না। আমার মন মুষড়ে পড়ল। তাহলে এতদিন ধরে আমরা দেখছিলাম আলেয়াই স্বপ্ন। আমাদের এত আগ্রহ, এত চেষ্টাশ্রম, এত বিপদ ভোগ সবই ব্যর্থ। মালকান বললে, বাবু সাহেব, এখান থেকে প্রায় 1 মাইল দূরে আর একটা ছোট ধ্বংসস্তূপ আছে। তার ভেতরে একটা ভাঙা মূর্তিও দেখেছিল মনে হচ্ছে। কিছুমাত্র উৎসাহিত না হয়ে বলল, যখন এত দূর এসেছি তখন সেখানে না হয় যাচ্ছি, কিন্তু আর কোনো আশা আছে বলে আমার মনে হয় না। কুমার ও কমল একেবারে গুম মেরে গেল। মালকানের পেছনে পেছনে আবার আমরা এগিয়ে চললুম বটে, কিন্তু সে যেন নিতান্ত জীবন মাতের মতো। মিনিট 15 পরে আমরা উপত্যকার শেষ প্রান্তে একটা জঙ্গল ভরা জায়গায় এসে দাঁড়ালুম। সেখানেই প্রায় 80 ফুট জায়গা জুড়ে একটা ধ্বংসস্তূপ পাওয়া গেল। পরীক্ষা করে বুঝলাম একসময় সেখানে একটা মাঝারি আকারের মন্দির ছিল। এখন কোথাও পড়ে আছে রাশিকৃত পাথর, কোথাও বা খোদাই করা থামের টুকরো, এবং কোথাও বা ভাঙাচোরা মূর্তির অঙ্গ প্রত্যঙ্গ। চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম। ধুকধুকির ওপরকার লেখাটাও বারবার স্মরণ করতে লাগলাম। শাহলোকা, পশ্চিম দিক ভাঙা মঠ ও কুবের মূর্তি ও গুপ্ত গুহা। আমরা আগে যে ধ্বংসস্তূপে গিয়েছিলাম হয়তো সেইখানেই ছিল প্রাচীন শাহলোকা মঠ। তারপর আমরা পশ্চিম দিকে এসেছি বটে, এবং এখানেও পেয়েছি একটা মঠ বা মন্দিরের ধ্বংসাবশেষ, কিন্তু কোথায় কুবের মূর্তি? কুমার বললে, হয়তো আগে এখানে কুবের মূর্তি ছিল, এখন সেটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, কিন্তু গুপ্ত গুহাটাই বা কোথায়? এমন সময় বিনয়বাবু সাগ্রহে আমার নাম ধরে ডাকলেন, কুমার, কুমার। তিনি তখন এক জায়গায় হাঁটু গেড়ে বসে কি যেন পরীক্ষা করছিলেন। বিনয়বাবুর কাছে গিয়ে দেখলাম সেখানে কোমর পর্যন্ত ভাঙা একটা মূর্তি রয়েছে। দেখলেই বোঝা যায় অটুট অবস্থায় তার উচ্চতা ছিল অন্তত 12 ফুট। মূর্তির একখানা পা ভাঙা, তার তলায় রয়েছে একটা হাতখানেক উঁচু লম্বাটে বেদি। বিনয়বাবু বেদির উপর অঙ্গুলি নির্দেশ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমটা কিছুই বুঝতে পারলাম না, তারপরই লক্ষ্য করলাম বেদির ওপরে মূর্তির অটুট পায়ের পাশেই রয়েছে পরে পরে আরো দুখানা পায়ের চিহ্ন। পা দুখানা অদৃশ্য হয়েছে বটে, কিন্তু পায়ের ছাপ এখনো বর্তমান। বিনয়বাবু বললেন, বিমল, এই তোমাদের কুবের মূর্তি। কুশ্রী কুবেরের অষ্টদন্ত মুখ আর প্রকাণ্ড ভুঁড়ি মহাকালের প্রহারে নষ্ট হয়ে গেছে। প্রথম দৃষ্টিতে একখানার বেশি পদও নজরে পড়ে না বটে, কিন্তু পাথরের ওপরে অন্য দুখানা পদের কিছু কিছু চিহ্ন আজও লুপ্ত হয়ে যায়নি। হ্যাঁ, এই 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 তোমাদের কুবের মূর্তি। বোঝা যাচ্ছে ধুকধুকিতে মিছে কথা লেখা নেই, কিন্তু গুপ্ত গুহা কোথায়? কমল বললে, সেটা যদি সহজে আবিষ্কার করা যেত তাহলে তার নাম তো গুপ্ত গুহা হতো না।
কমল ঠিক বলেছে, কিন্তু কুবের মূর্তি যখন পেয়েছি তখন ধুকধুকির লিখনকে আর অবিশ্বাস করা চলে না। নবজাগ্রত উৎসাহে আমরা সকলের দিকে দিকে ছড়িয়ে পড়ে গুহার সন্ধান করতে লাগলাম। জঙ্গল ভেঙে আনাচে কানাচে অনেক খোঁজোখুঁজি করলাম, কিন্তু গুহার কোনো অস্তিত্বই আবিষ্কার করতে পারলাম না। সকলে আবার নিরাশ মনে ভাঙা কুবের মূর্তির পাশে এসে দাঁড়ালাম। ঘাটে এসে নৌকা ডুবলো বোধ হয়। কুমার বললে, উপত্যকার শেষে ওই যে পাহাড়টা রয়েছে, ওখানে গিয়ে একবার গুহার খোঁজটা করে দেখব নাকি? বিনয়বাবু বললেন, আমার বিশ্বাস গুহা যদি থাকে এই কুবের মূর্তির কাছেই আছে। মন্দিরের সম্পত্তি মন্দিরের বাইরে থাকবে কেন? যুক্তিসঙ্গত কথা, কিন্তু বেদির ওপর এই তো রয়েছে কুবের মূর্তি। তার আশেপাশের অনেকখানি পর্যন্ত সমস্তটাই পাথর দিয়ে বাঁধানো, কারণ এটা হচ্ছে বিলুপ্ত মন্দিরের মেঝে। এখানে গুহা থাকবে কোথায়? খানিকক্ষণ ভেবে কোনো হদিশ পাওয়া গেল না। কুমার হঠাৎ কৌতুক ছলে কুবেরের পা টেনে ধরে বললে, হে কুবের, হে দেবতা, আমরা হচ্ছি টাকার মানে তোমার পরম ভক্ত। কোথায় তোমার ঐশ্বর্য লুকিয়ে রেখেছ প্রভু? দেখিয়ে দাও, দেখিয়ে দাও। হঠাৎ আমার মনে হলো কুবের মূর্তি যেন নড়ে উঠে ডান দিকে একটু সরে গেল। তাড়াতাড়ি মূর্তির পায়ের তলায় হেঁট হয়ে পড়ে দেখি ধূলি ধূসারিত বেদের ওপরে 1/2 ইঞ্চি চওড়া একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখা। মূর্তিটা যে একটু সরে গেছে আর তার নিচেকার পরিষ্কার অংশটুকু বেরিয়ে পড়েছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আমি বললুম, এই কুমার, কমল, রামহরি, এদিকে এসো, এদিকে এসো। আমরা সবাই মিলে এই মূর্তিটাকে বাঁদিক থেকে একটু ঠেলা দিই। দাও দাও দাও, একটু ঠেলা দাও। আমার দৃঢ় বিশ্বাস এই মূর্তিটার ভেতরে কোনো রকম রহস্য আছে। দাও, ঠেলা দাও। সকলে মিলে যে ঠেলা দিল, ভাঙা মূর্তিটা হড়হড় করে প্রায় হাত 2 সরে গিয়ে আবার অটল হয়ে দাঁড়িয়ে পড়ল। অবাক বিস্ময়ে দেখলুম মূর্তির তলদেশেই আত্মপ্রকাশ করছে একটি চতুষ্কোণ গর্ত, এবং তার ভেতরে নিচের দিকে নেমে গিয়েছে একটা সংকীর্ণ সিঁড়ি। এই তাহলে গুপ্ত গুহা। কুমার আনন্দে মেতে বলে উঠল, আরে দেখছি তো আমাদের উপর সব দেবতারই অসীম দয়া। রামহরির কৃষ্ণ আমাদের প্রাণ বাঁচালেন, আর পাথরের কুবের আমাদের সামনে খুলে দিলেন তার রত্ন ভাণ্ডারের গুপ্তদ্বার। তবে এখন দেখা যাক ভাণ্ডার পূর্ণ কিনা। বলেই সে গর্তের ভেতরে পা বাড়িয়ে দিল। রামহরি তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, ওগো কুমার বাবু, কোথায় যাও? এখানে যে যোগের ভয় আছে সে কথা কি ভুলে গেছ? আরে থামো তো রামহরি, বেশি বাজে বকো না। প্রায় 2000 বছর ধরে বেঁচে আছে এমন ভূতের গল্প আমি কখনো শুনিনি। আর বেঁচে থাকলেও সে এত বুড়ো হয়ে গেছে যে আমাদের দুটো ঘুষেও সে সইতে পারবে না। এখন চলো সবাই গুহার মধ্যে, চলো। সিঁড়ির পরেই মাটির তলায় মস্ত একটি ঘর, তার চারিদিকে পাথরের দেওয়াল। সে ঘরে অন্তত 200 লোকের স্থান সংকুলান হতে পারে। আমাদের সমস্ত মোটঘাট চুলোর দূরে পাঠিয়েছে ধসে যাওয়া পাহাড়, এবং আমাদের সঙ্গে যা কিছু ছিল সমস্ত কেড়ে কুড়ে নিয়েছে ছুনছিউয়ের দলবল। কেবল কমলের কাছে ছিল একটা ছোট্ট পকেট টর্চ। নদীর জলও তার কোনো ক্ষতি করতে পারেনি। সেইটাই চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে নিরেট অন্ধকারকে বিদীর্ণ করে দেখলুম সেই প্রশস্ত গুহাগৃহের একদিকে রয়েছে 3টে বড় বড় পাথরের সিন্দুক। পুরাকালের এই রকম সিন্দুক আমি কোনো কোনো জাদুঘরে দেখেছি। প্রত্যেক সিন্দুক প্রায় 2 হাত করে উঁচু ও চওড়া এবং 5 হাত করে লম্বা। তার এক একটার মধ্যে অনায়াসেই একজন লম্বা চওড়া মানুষ শুয়ে থাকতে পারে। রামহরি প্রথমটা ভূতের ভয়ে বেশ জড়সড় হয়েছিল, কিন্তু এখন সিন্ধুক দেখে সমস্ত ভয় ভুলে গিয়ে সে তাড়াতাড়ি একটা ডালা খুলে ফেলল। অন্য দুটোর ডালা তুললে কুমার এবং কমল। 3টে সিন্ধুকের ভেতরেই পাওয়া গেল কেবল ছোট বড় মাঝারি থালা ও অন্যান্য পাত্র। বিনয়বাবু 2-4খানা থালা পরীক্ষা করে বললেন, অনেক কালের জিনিস, বিবর্ণ হয়ে গেছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে এগুলো সোনার বাসন, নইলে এত সাবধানে গুপ্ত গুহায় লুকিয়ে রাখা হতো না। কমল চমৎকৃত স্বরে বললে, এত সোনার বাসন কোসন? উরি বাবা, না জানি কত দাম হবে। বিনয়বাবু বললেন, অনেক অনেক অনেক, কেবল কেবল এইগুলো বেচলেই আমরা লক্ষপতি হতে পারি।
কিন্তু কেবল সোনার বাসন কেন কমল? পরিব্রাজক হুয়েনসাং এর কথা যদি সত্যি হয়, তাহলে এখানে আরো অনেক ধনরত্ন আছে। বিনয়বাবুর কথা শুনতে শুনতে আমি টর্চের আলোটা ঘুরিয়ে অন্যদিকে ফেলতেই দেখি ঘরের আর এক কোণে সাজানো রয়েছে সারে সারে বড় বড় ঘড়া। সবাই ছুটে সেদিকেই গেলাম। গুনে দেখলাম প্রত্যেক সারে রয়েছে 4টে করে ঘড়া। এমনই 5টা সারে মোট 20টা ঘড়া। ব্যগ্র হস্তে সবাই ঘড়াগুলো তুলে পরীক্ষা করতে লাগলাম। প্রথম 3 সারে প্রত্যেক ঘড়াই খালি। চতুর্থ সারের 2টো ঘড়া খালি ও 2টো ঘড়া তুলে বোঝা গেল তাদের মধ্যে কিছু আছে। সে 2টো রীতিমতো ভারী। আমি ও কুমার 2টো ঘড়া তুলে মেঝের ওপর উপুড় করে দিলাম। ঝনঝন রবে চারিদিকে ছড়িয়ে পড়ল রাশি রাশি গোল গোল চাকতি। একটা চাকতি তুলে নিয়েই দেখি এটা মোহর, অনেক কালের পুরনো মোহর, খুব সম্ভবত 2000 বছর আগেকার। পঞ্চম সারের প্রথম ও দ্বিতীয় ঘড়াও মোহরে মোহরে পরিপূর্ণ। মুক্তোর স্রোত, কোনো মুক্তোই ছোট নয়, অনেক মুক্তোই পায়রার ডিমের মতন বড়। মেঝের ওপর মুক্তোর স্তূপ, এত মুক্ত জীবনে এক জায়গায় কখনো দেখিনি। চতুর্থ বা শেষ কলস মেঝের ওপর সৃষ্টি করলে রত্নের স্তূপ। তার মধ্যে কি না আছে, হিরে, চুনি, পোখরাজ, পদ্মরাগমণি, আরো কত কি। টর্চের আলোতে সেসব অপূর্ব রত্ন জুলজুল করে জ্বলতে লাগলো। বিস্ময় বিস্ফারিত নেত্রে আত্মহারার মতন দাঁড়িয়ে আছি। হঠাৎ বাঘা চাপা গলায় গর্জন করে উঠল। পর মুহূর্তেই শুনলাম কাদের কণ্ঠস্বর ও পদশব্দ। কারা যেন খটখট করে সিঁড়ি দিয়ে নামছে। কে ওরা? আবার ছুঁচিউর দল নাকি? কিন্তু ভাববারও সময় নেই, আমরা নিরস্ত্র। বললাম, শিগগির ঘরের দিকে চলো, ওই বড় বড় সিন্ধুকের পেছনে, তাড়াতাড়ি চলো। সিন্ধুকের আড়ালে হুমকি খেয়ে আমরা মাটির সঙ্গে প্রায় মিশেই রইলাম। সমস্ত ঘর আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠল, তা মশাল কিংবা লণ্ঠনের আলো। উঁকি মেরে দেখবার ভরসা হলো না। পায়ের শব্দ শুনে বুঝলাম ঘরের ভেতর ঢুকছে 7-8 জনের দল। তাদের মধ্যে একজন ভাঙা ভাঙা হিন্দি ভাষায় বললে, बामुक तुम ठीक बोलता है, गुहा का दरवाजा जब खुला दिखा तब भी वो बंगाली जिंदा है। हाँ, अलबात जिंदा है। ये बात बहुत अजीब है। छुंचू साहब, हमारा आंख भूल नहीं देखता है। हम दूर से तुरंत देख लिया, एक चट्टान के पीछे वो लोग गायब हो गया। কিন্তু বদমাইশগুলো গেল কোথায়? আমাদের সাড়া পেয়ে কোথায় তারা গা ঢাকা দিলে? গুহার ভেতরটা ভালো করে খুঁজে দেখ। 2-3 জনের পায়ের শব্দ আমাদের দিকেই এগিয়ে আসতে লাগলো। বুঝলাম আর রক্ষে নেই। স্থির করলাম শুধু হাতেই লড়তে লড়তে মরব, আত্মসমর্পণ করব না, কিছুতেই না। হঠাৎ বামুক বোধহয় বললে, छुंचू साहेब, देखो देखो, उधर उधर कुछ जोले जोले उठा है। वो क्या है? যেদিকে কলসগুলো ছিল সকলে সেই দিকেই দ্রুত পথে ছুটে গেল। তারপরে বিস্ময়পূর্ণ চিৎকার। বামুক চেঁচিয়ে উঠল, या अल्लाह, अल्लाह ये से हीरा है, ये से मुक्ता है, पन्ना है। अल्लाह रहम करो, हमें रहम करो। তারপরেই গুহার নাম্বার সিঁড়ির ওপরে শোনা গেল আবার অনেক লোকের পায়ের শব্দ। নিশ্চয় গুহার ভেতরে আনন্দ কলরব সুরে শত্রুদের দলের আরো অনেক লোক নিচে নেমে আসছে। আমাদের বাঁচবার আর কোনো উপায় নেই। নতুন পায়ের শব্দগুলো এলো ঘরের ভেতরে। পর মুহূর্তেই ছুঁচিউয়ের ক্রুদ্ধ কণ্ঠস্বরে জাগলো ভীষণ গর্জন, এবং তারপরেই বন্দুকের পর বন্দুকের কান ফাটা আওয়াজের সেই বদ্ধ গুহা গৃহের ভেতরটা হয়ে উঠল ভয়াবহ। সঙ্গে সঙ্গে নানা কণ্ঠের অভিশাপ ও আর্তনাদ, ধূপধাপ করে দেহ পতনের শব্দ। মনে হলো কারা যেন কাদের সঙ্গে হাতাহাতি যুদ্ধ করছে। এ আবার কি কাণ্ড! কারা লড়ছে কাদের সাথে? গুপ্তধনের লোভের শত্রুরা কি নিজেদের মধ্যেই মারামারি হানাহানি লাগিয়ে দিয়েছে? দেখবার জন্য মনের ভেতরে জাগল বিষম কৌতূহল, কিন্তু মুখ বাড়াতে গিয়ে যদি শেষটা ধরা পড়ে যায়, সেই ভয়ে দমন করলাম সমস্ত কৌতূহল। মিনিট 5 ধরে চলল এমনই হুলস্থুলু কাণ্ড। তারপর বন্দুকের চিৎকার থামল। কেবল একাধিক কণ্ঠের আর্তনাদে সারা ঘরটা ধ্বনিত প্রধ্বনিত হতে লাগলো। সিন্ধুকের পেছন থেকে এক লাফে দাঁড়িয়ে উঠে মালকান আনন্দ বিহল স্বরে বললে, আরে বাঁচিক, কারুক, গোরক, তোমরা
বাবু সাহেব, আর ভয় নেই, আমার বন্ধুরা এইছে। সবিস্ময়ে উঠে দাঁড়িয়ে বাচিকদের মশালের আলোকে এমন এক বিষম রক্তরাঙা দৃশ্য দেখলাম যে আমাদের কারোর মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। সিঁড়ির দিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে বাচিক, কারুক ও গারক এবং তাদের আরও 20-22 জন সঙ্গী। অনেকেরই হাতে রয়েছে বন্দুক। ঘরের মেঝের ওপরে এখানে ওখানে পড়ে রয়েছে অনেকগুলো মানুষের দেহ। তাদের কেউ একেবারে নিষ্পন্দ এবং কেউই বা করছে মৃত্যু যন্ত্রণায় ছটফট। ভূপতিত দেহের সংখ্যা 11 এবং তার মধ্যে ছুনছিমের দলের লোক ছিল 7 জন। সমস্ত দেহের চারিপাশ দিয়ে বইছে যেন রক্তের নদী। সে রক্ত বিভীষিকা দেখে শিউরে উঠে কোমল 2 হাতে চোখ ঢেকে অবশ হয়ে বসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, বাচিক, তোমরা কি করে এখানে এলে? সেলাম বাবু সাহেব, গুমলি বিবির হুকুমে। তার মানে? গুমলি বিবি হুকুম দিয়েছেন যেমন করেই হোক শয়তানের হাত থেকে বাবু সাহেবদের যেন উদ্ধার করি। আপনারা কোন পথে কোথায় দিয়ে আসবেন তা জানতাম, তাই প্রস্তুত হয়েই একেবারে দলবল নিয়ে ছুটে এসেছি বাবু সাহেব। তখন আমার মনে পড়ল, আমরা যখন বিদায় নিই গুমলি বলেছিল আপনারা আমাদের অতিথি, কিন্তু আপনাদের শত্রুকে আমন্ত্রণ করে আনলুম আমি। কিন্তু সর্বদাই মনে রাখবেন বাবুজি, গুমলির দৃষ্টি রইল আপনাদেরই ওপর। গুমলি নিজের কথা রেখেছে, নইলে আমাদের মৃতদেহগুলো সকলের অজান্তেই এই অন্ধকারে গুপ্ত গুহার মধ্যেই মাংসহীন কঙ্কালে পরিণত হতো। গুমলির উদ্দেশ্যে করলাম মনে মনে নমস্কার। মহিষী নারী তিনি। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি রত্নস্তূপের ওপর এলিয়ে পড়ে রয়েছে দুরাত্মা ছুনছিউয়ের রক্তাক্ত মৃতদেহ। তার 2 দিকে ছড়িয়ে পড়া 2 হাতের এক মুঠোর ভেতরে রয়েছে মুক্ত রাশি এবং আরেক মুঠোর মধ্যে রয়েছে হিরেচুনি পান্না। তার 2 চক্ষু ও মুখবিবর খোলা। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মৌন ভাষায় সে যেন বলতে চায়, বাঙালি বাবু, আপনারই জয় জয়কার। গুপ্তধন লুণ্ঠন করব বলে প্রতিজ্ঞা করেছিলাম, গুপ্তধন নিয়েই চললুম আমি পৃথিবী ছেড়ে। এতক্ষণ শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে যক্ষপতির রত্নপুরীর 2য় পর্ব। গল্পের সাউন্ড ডিজাইনে পথিক এবং পোস্টার ডিজাইনে শুভজিৎ। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, পারমিতা, ঋত্বিক, রিভু, রকি, অর্চিত, শুভ্র, অভিজিৎ, পথিক, রাজ, মিলন। এখন এই পর্যন্ত। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।